আচ্ছা, আজকের হরর ডোজের জন্য আপনারা কি সত্যিই প্রস্তুত? হ্যালো গাইজ, কিউরিও ফাইটার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা সানডে স্পেশাল হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমার সাথে ট্যাংরা থেকে ছিলেন পিন্টু এই কল রেকর্ডিংয়ে। এমন মারাত্মক একটা ঘটনা পিন্টু আমাদের সাথে শেয়ার করেছে, যেটা তার নিজের মায়ের পেটে দাদার সাথে ঘটেছিল ট্যাংরা অঞ্চলে। পজেশন, স্পিরিট পজেশন, হোয়াট এভার দ্যাট ইজ, সেটা যে কতটা মারাত্মক হতে পারে, কতটা প্রাণঘাতী হতে পারে, সেটা আজকের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। যদি এই স্পিরিট পজেশন হয় মাল্টিপল, আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংটার ব্যাপারে কোনো হিন্ট দেব না। ইভেন পিন্টুর সাথে যখন কথা বলছিলাম, ওর গলার কম্পন, ভাইব্রেশন, সেটাও একটা নেগেটিভ এন্টিটির উল্লেখ দিচ্ছিল। আর একটা কথা বলি, ওর দাদা কিন্তু এখনো পজেসড। আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনতে থাকুন এবং কমেন্ট করে জানান কিউরিও ফাইটার আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন। আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তভের আড্ডাতে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে মারাত্মক একটি এপিসোড এসছে, যেটার মাধ্যমে আপনারা নিজের বিষয় এবং নিজের প্রিয়জনের বিষয়ে প্রায় অনেক কিছুই জানতে পারবেন। সেটাও ডেফিনেটলি চেক আউট করবেন। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে, আমাকে যোগাযোগ করুন ইমেল করে অথবা curiofite@gmail.com এই ইমেল আইডিতে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে থাকবে। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পিন্টু। হ্যাঁ, কেমন আছো? এই সদ্য মা বিয়ে হলেন, মায়ের আশীর্বাদ নিয়েই ভালো আছি। তোমার রিসেন্টলি মা মারা গেলেন না? হ্যাঁ, এই সবে 3 দিন হলো ঘাট কাজ মিটলো। আচ্ছা আচ্ছা। তুমি যখন আমাকে যোগাযোগ করেছিলে, আই থিঙ্ক আগের মাসে, ভুল যদি না করি, তুমি কলকাতার ট্যাংরা অঞ্চলে থাকো এবং তুমি আমাকে যেটা বলেছিলে যে তোমার একটা মুরগির দোকান রয়েছে, যেখানে রবিবার করে মুরগি কাটো তুমি, এবং আরো তুমি ওই অঞ্চলে বিভিন্ন কাজ করো। তোমার যিনি দাদা রয়েছেন, সেই দাদাকে কেন্দ্র করেই ঘটনা। ইভেন আজকে যখন একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল, তুমি বললে আমাকে যে দাদারও নাকি শরীর খুব খারাপ। খুব খারাপ? তোমার দাদা মানে তোমার নিজের মায়ের পেটের দাদা? ওকে। 2008 সালে নাকি ঘটনাটার সূত্রপাত। এবং যখন সত্যি কথা বলতে তুমি যখন আমাকে ন্যাচারালি ঘটনাটা বলছিলে, বা যতটা আমি শুনেছি, এটা বুঝতে পেরেছি মারাত্মক ভয়ের ব্যাপার রয়েছে, যেটার মধ্যে দিয়ে তুমি তোমার পরিবারের প্রত্যেকে গেছো ওই ফ্রেজটার মধ্যে দিয়ে। আমি জানতে চাই পিন্টু, তোমাদের সাথে কি হয়েছিল এবং তুমি একদম শুরু থেকে শুরু করে পুরো ব্যাপারটা বলো, কি হয়েছিল পিন্টু। ঠিক আছে, আমি সর্বপ্রথম কৌস্তভ তোমাকে ধন্যবাদ জানাই, আমাকে তোমার এই এত বড় প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর তোমার কিউরিও ফাইটের সমস্ত দর্শককে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই আমার এই ঘটনাটি শোনার জন্য। এখানে একটা কথা বলি, তোমার কিউরিও ফাইট না, এটা আমাদের কিউরিও ফাইট। যাই হোক, আমাদের প্রত্যেকের, সবার কিউরিও ফাইট। একদম একদম। কি হয়েছিল বলো পিন্টু। হ্যাঁ, ঘটনাটি 2008 সালের এইরকম জুলাই আগস্ট মাসে। তবে মাসটা এই কারণে মনে ছিল, আমার মনে আছে, সেটা বর্ষাকালই ছিল। তো তারিখটা আমি বলতে পারবো না, মনে নেই, কিন্তু রবিবার। কারণ
রবিবার আমার এই দাদা যাকে নিয়ে ঘটনাটি, সেই দাদা অটো চালাতেন। এখন উনি অসুস্থ আর চালাতে পারেন না। তো সেই সময় শিয়ালদা টু ক্যালকাটা পারমিটের অটো চলতো। তো দাদা ওই অটোই চালাতো, পরের অটো, অন্যের ভাড়া অটো। তো প্রতি রবিবার বসার দিন থাকতো, গাড়ির বসে যাওয়ার দিন থাকতো, আর সেদিন গাড়ির কিছু যন্ত্রাংশের কাজ ওরা করিয়ে নিত। তো এরকম প্রতি রবিবারই হতো। মা নিশ্চিন্তেই থাকতেন, রবিবার গাড়ির কাজ করাবে, বাড়ি এসে খাবে, খেয়ে দিয়ে শোবে। তো এরকম এক রবিবার গেছে গাড়ির কাজ করাতে। তো সম্ভবত মানে ওরকম 1:30-2টোর মধ্যে ঘরে চলে আসে। তো সেদিন আর আসে না। 2টো বেজে গেল, 2:30 বেজে গেল, 3টে বেজে গেল, 4টে বেজে গেল, এলো না। 4:10-15 ও বাড়িতে এলো। মা জিজ্ঞেস করে, কি রে এত দেরি কেন? কোনো কথাই বলে না। আমি জিজ্ঞেস করলাম, কি রে এত দেরি করলি কেন? মা বসে আছে খাবার নিয়ে, কোনো কথা বলে না। শুধুমাত্র জামাটা খুলে রাখলো, গামছাটা নিল আর পাতকুয়ায় গেল। আমাদের বাড়িতে পাতকুয়া এখনো আছে, ট্যাংরার বাড়িতে। তো বালতিটা নিয়ে পাতকুয়ায় গেছে। তো আমরা অপেক্ষা করছি, আসবে, খাবে, শোবে। এরকম 2-3 মিনিট পর ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ পাই। আচ্ছা। তো আমি তো ভয় পেয়ে গেলাম, পাতকুয়ায় পড়ে গেল নাকি। তো দৌড়েছি, গিয়ে দেখি মুখ থুবড়ে পাতকুয়ার পাড়ে পড়ে রয়েছে। বললাম যাক, ঠাকুরকে ডাকলাম, ভগবান পাতকুয়ায় পড়েনি। কারণ পাতকুয়াটা আমাদের বিশাল গভীর, পড়লে আর ওঠার জায়গা নেই। তো তৎক্ষণাৎ দাদাকে পাল্টে দেখলাম, মুখ টুক কিছু ফাটেনি, মাথাও ফাটেনি, শুধুমাত্র ডান পায়ের সামনের দিকটা ছড়ে গেছে। আচ্ছা। কিন্তু ওকে যখন তুলছি, কারোর যদি চোট লাগে, ব্যথা লাগে, তো সে তো তখন আউ করবে না। কিন্তু না, ও রীতিমতো হাসছে। তো আমি বললাম, বাবা তোর লেগেছে, তুই আবার হাসছিস? তো যাই হোক, ওকে আমার কাঁধে হাত দিয়ে ওকে নিয়ে এলাম, এসে ফার্স্ট এড ঘরে করলাম। মা বললো খেতে, সোজা বিছনায় শুয়ে পড়লো। তো মা ভাবলেন যে হয়তো ঠিক আছে, শুয়ে থাকুক, পরে উঠে খাবে। 5:30 বাজে উঠলো, খালি পায়ে, লুঙ্গি পরা, খালি গায়ে, সোজা বাইরে বেরিয়ে গেল। আচ্ছা। তো মা বললো যে কি রে, দেখ তো কোথায় যাচ্ছে। আমি তো যাক না বাইরে, ও আবার একটু বিড়ি টিড়ি খায়। তো হয়তো বাইরে গেছে। আমরা অপেক্ষা করছি ঢুকবে। 5:30 বেরিয়ে গেল, 6:30 বেজে গেল, 7:30 বেজে গেল, 8:30 বেজে গেল। এবারে খুঁজতে বেরিয়েছি, কোথায় গেল মা। তো সন্তান কোথায় গেল, মা তো খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, শুধু আমাকেই বারবার দেখ না, দেখ না, দেখ না। আমিও দৌড়চ্ছি চারদিকে, কোথাও পাই না। 8:30, 9:30, 10:30, 11:30। অবশেষে আমরা আর খুঁজে ফেট আপ হয়ে গেলাম, পেলাম না। ভাবছি কোথায় যাব, থানায় যাব না হসপিটালে যাব। পায়ে চোট লেগেছে, কোথায় পড়ে আছে, কিছুই খবর পাচ্ছি না। মা তো কান্না শুরু করেছে। তো আর বাইরে না বেরিয়ে রাত 12টা, 12:30 বেজে গেল। ঘরের মধ্যেই বসে রয়েছি, কেউ ঘুমোতে পারছি না, ছেলেটা কোথায় গেল। রাত 2:30 বেজে গেছে, তাও আসে না। আর কোথায় খুঁজবো? ভাবছি থানায় যাব, যদি ধরা পড়ে থাকে রাস্তায়। তাও যেতে পারছি না, কেন ওর তো ওরকম কোনো কিছুই নেই যে ধরবে। তারপরে 3টে বাজে একজন পাড়ার, আমাদের পাশের বাড়ি, আমাদের ভাড়া বাড়ি, যে বাড়ির কথা বলছি সেটা ভাড়ায়। তো পাশের বাড়ির একজন, তাকে চিনি, সে এখন জীবিত নেই, মারা গেছেন উনি। আমার নাম ধরে এসে ডাকছে, পিন্টু, পিন্টু, বাড়ির গেট থেকে। তা আমি বললাম, কে ডাকছে এত রাতে, কি ব্যাপার হলো? মা তো চিন্তা পড়ে গেছে, আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না, কিছু একটা ব্যাপার হয়েছে। মা বলছে, না তুই যাবি না, আমি যাই। তাই বললাম, তুমি গেলে হবে না, কথা বলতে হবে তো, কে আছে। তো আমি গেলাম। আমি বললাম, হ্যাঁ দাদা, কি ব্যাপার? বলছি, তুই শিগগির আর দেখবি, চল কি হয়েছে। কি হয়েছে বলো না, তুই আয় না। তো মাকে বললাম, মা ডাকছি, কিছু একটা ব্যাপার, আমি আসছি। তো ওনার সঙ্গে দৌড়লাম। ঠিক আমাদের ট্যাংরা আর ইন্টালির সংযোগস্থলে একটা রেল লাইন আছে, যেটা কিনা নৈহাটি টু বজবজ গাড়ি চলে। আচ্ছা। তো তার পাশেই রেলওয়ে কোয়ার্টার। ওখানে একটু ছোট্ট জায়গা আছে, ওখানে গিয়ে উনি দাঁড়ালেন আমাকে নিয়ে, বললেন, এখানে দাঁড়িয়ে শুধু দেখ।
কি দেখবো আমি, দেখ না, দেখছি কৌস্তব আমার গায়ে, বলছি তোমাকে আমার কাঁটা দিচ্ছে গায়ে। দেখছি ওই রেল লাইনের যে পোস্ট হয়, মানে তার যেতে বাধা থাকে, রেলের যে রেল লাইনের তার, হ্যাঁ ওই এই পোস্ট থেকে ওই পোস্ট পর্যন্ত দাদা দৌড়চ্ছে লুঙ্গি পরে। লুঙ্গি পরে ওই রেল লাইনের মধ্যে দৌড়াদৌড়ি করছে? দৌড়চ্ছে মানে এই পোস্ট থেকে ওই পোস্ট, ওই পোস্ট থেকে এই পোস্ট, এই পোস্ট থেকে, মানে কনস্ট্যান্ট খালি পায়ে পাথরের উপর দিয়ে দৌড়চ্ছে। আচ্ছা, আমার দিকে হয়ে গেছে, কি দেখছি আমি, শুধু কোনো দিক তাকাচ্ছে না, সোজা তাকিয়ে দৌড়চ্ছে। এই পোস্ট থেকে ওই পোস্ট, ওই পোস্ট থেকে ওই পোস্ট, এরম করতে 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 আমি আধা ঘন্টা 35 মিনিট ওই জিনিসটা দাঁড়িয়ে দেখেছি। তারপর দিকে হঠাৎ ধুম করে পড়ে গেল, ওই দুটো লাইনের মাঝখানে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক যিনি ছিলেন আমাকে নিয়ে বললেন, চল চল। উপরে উঠলাম, রেল লাইন এরকম ঢাল করা থাকে না মাটির দিকে, হ্যাঁ ওর উপরে উঠলাম। উঠে ওকে ধরে, আরো দুজন ছিল, নিশাচর প্রাণী অনেক রাস্তায় থাকে, মানে কি বলবো, মানে নেশা টেশা করে ঘুরে বেড়ায়, হ্যাঁ ওই রকম। তাদেরকে ডাকলো, ওনার চেনাশোনা, ডাকলো, 4 জন মিলে ধরে বাড়িতে নিয়ে এলাম। তোমাকে কি বলবো, মা তো কান্নাকাটি শুরু করেছে দেখে। পায়ের বুড়ো আঙুল থেকে মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নেই যে ফাটেনি। আচ্ছা আচ্ছা, কেটে ফেটে একাকার, লুঙ্গিটা ছিঁড়ে যা তা অবস্থা, খালি পায়ে, পায়ের আঙুলের 2-3টা আঙুল ভেঙে উল্টে আছে। ভেঙে উল্টে আছে আঙুল? উল্টে গেছে আঙুল। আচ্ছা, এই অবস্থায় ওই রাতে, ওই ভোর রাত 4টে বাজে তখন নিয়ে এলাম। তারপরে ওই আজান শুরু হলো, মানে তখনই ওই আজানটাই শুরু হতে ও পড়ে গেল লাইনে। আচ্ছা, ওই 3:45 নাগাদ। লাইনে না তোমার বাড়িতে? লাইনে, রেল লাইনে পড়ে গেছিল, যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না, তখন ওই 3:45 আজান শুরু হলো, ও পড়ে গেল। ওকে ওকে ওকে, হ্যাঁ, তো ওকে আমরা তো ধরে নিয়ে এলাম বাড়িতে। তো কি করব, ওই রাতে ফাটাফাটি একদম, শরীরে কোনো জায়গা বাকি নেই, লুঙ্গি টুঙ্গি ছিঁড়ে। তো রীতিমতন কোনো কিছু না, আবারও হেসে যাচ্ছে। আমরা তো অবাক, দুপুরেও তাই দেখলাম, এটাও তাই। তো মাকে বললাম, মা বলে কি করবো বল এই অবস্থায় নিয়ে এখন। তো পাশাপাশি লোককে খবর দিলাম, তারা বলে হাসপাতালে নিয়ে চলে যাও। হাসপাতালে কাকে নিয়ে যাব, ভোর হতে আবার পালিয়েছে দাদা ভাই, আবার পালিয়ে গেছে, আবার ভোর হতে, মানে সকালে সূর্য উঠতেই পালিয়ে গেছে। যার শরীরের কোনো জায়গায় বাকি নেই ফাটতে, সে কিনা সকালে সূর্য উঠতে আবার পালালো। সারা দিন তার কোনো পাত্তা নেই। ঠিক ঠিক বেলা 12টায় ঘরে এলো, একেবারে যাতা অবস্থায়, চেনাই যাচ্ছে না, কালি কাদা মেখে এলো। আচ্ছা, এসে আমাদের, তোমাকে একটু বলে দিই, আমাদের একটি মাত্র ঘর, তো আমাদের ঘরে না, যেহেতু শোবার জায়গাটা নিচে কম ছিল বলে আমাদের শাল কাঠের মাচা করা ছিল। আচ্ছা, তো এই মাচার উপরে, ওখানেও লোক দাঁড়াতে পারবে এক মানুষ, তো ওর উপরে আমি আর ওই দাদাটা শুতাম। হ্যাঁ, তো আমার তো ওর দৃশ্য দেখে আমার আর ওর সঙ্গে শুতে ইচ্ছা করছে না। তো যাই হোক, দুপুর বেলায় এসেছে, এসে সোজা ও উপরে উঠে গেছে। উপরে উঠে মা বললো, যাকগে থাক, উপরেই থাকো, নামাতে মানে ছাড়তো, রেগে গেছে মা। হঠাৎ উপর থেকে, মানে ওই ঢাকনা করা, বলে কাঠ না কেটে বেশ সুন্দর কবজা লাগিয়ে ঢাকনা করা, ওই ঢাকনা খোলা অবস্থাতেই ও গেল। হঠাৎ সিঁড়ি থেকে উঠে উপরে গেল, কিন্তু আর সিঁড়ি থেকে নামলো না, সোজা উপর থেকে জাম মেরেছে নিচে। পাখাটা লাগলো মাথায়, সিলিং ফ্যান লাগলো মাথায়, মাথাটা গেল ফেটে। ডান দিকের ঠিক কপালের উপর দিকটায় ফেটে গেল। নিচে নেবে সোজা দৌড় মারলো, মানে ঘরের মধ্যে দৌড় মারছে, যেদিকে দরজা সেদিকে না দৌড়ে যেদিকে দেওয়াল সেদিকে দৌড়লো, মানে মারলো গিয়ে দেওয়ালে সোজা ধাক্কা, আবার পড়লো। বাঁদিকের চোখের উপরে কপালটা ভেঙে গেল, ফেটে গেল। আচ্ছা, মানে কি যে দৃশ্য চলছে, অসাধারণ। উঠলো, উঠে সোজা বাইরে দৌড়ে পালিয়ে গেল। ব্যাস, আর তাকে খুঁজে পাই না। বিকেল হয়ে গেল,
খাওয়া দাওয়া আমাদের সবার বন্ধ, দুপুরে কেউ খেতে পারলাম না, না মা না আমি। তারপর 4টে বেজে গেল, 5টা বেজে গেল, তাকে আর খুঁজে পাই না। আবারও সেই রাত, আমার তো ভয় হয়ে গেছে, আবার সেই রাত, আবার কি দেখবো। এরকম হয়ে গেল, 9টা বাজে, 10টা বাজে, 10:30 বেজে গেল, 11টা বেজে গেল, তার খবর নেই। কোথায় যাব? এই তখন তোমার 2:30 হবে, রাত 2:30। দ্বিতীয় রাত 2:30 বাজে। আমাদের পাশের পাড়া, মানে পাশের পাড়া না, আমাদের এই পাড়ায় একটি গলি পড়ে, মানে দুটো বাড়ির মাঝামাঝি, মানে একটা সরু গলি, একটা মানুষ শুধু যেতে পারবে। ওই গলিটা বদনাম গলি আছে, মানে ভালো না, একেবারে একেবারে ওইখানে দুপুর বেলা থেকে শুরু হয়, মানুষ একদম যাওয়া বন্ধ করে দেয় পরের দিন সকাল অবধি। সকালে 2-1টা মানুষ চলাফেরা করে। এখনো আছে? এখনো আছে। মারাত্মক জায়গা, মারাত্মক। অ্যাকচুয়াল মারাত্মক কেন বলছি, ওখানে একটি মেয়ে গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা। তারপর থেকে ওটা পুরো বদনাম। তো আমরা তো রাত্রির 2:30 বাজে, আমরা ঘরে জড়সড় বসে আছি, আবার কি খবর। আমি তো বুঝতে পেরে গেছি কোনো একটা ব্যাপার চলছে। এক ভদ্রলোক নাটা গোছের, আমার নাম জানে না, কিন্তু আমাদের বাড়ি চেনে, মানে আমার দাদাকে চেনে। ওকে দেখতে পেয়ে আমাকে ডাকতে গেছে, মানে বাড়ির লোককে ডাকতে গেছে। আমার ঘরের সামনে গিয়ে বলছে, আমার দাদার নাম, ডাক নাম বুড়ো। এই বুড়োদের ঘর কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে দাদা? আমরা তো জেগেই আছি। কি হয়েছে? আরে কি অবস্থা, একটু দেখবেন আসুন দাদা। কি হয়েছে বলুন না। আরে বুড়োর কি অবস্থা, দেখবেন আসুন। গেছি, দেখছি দাদা নিচে পড়ে রয়েছে। কি ব্যাপার, এরকম ভাবে পড়ে আছে, আপনি কি ডেকে একটু ধরে নিতে পারলেন না? বলছে, আরে দাদা কি অবস্থায় পেয়েছি আপনি জানেন? একটা সরু লাইলনের সুতো ও গলায় বেঁধে ঝোলার চেষ্টা করছে। আত্মহত্যা করার চেষ্টা করছে? হ্যাঁ, একটা সরু লাইলনের দড়ি, যাতে কোনোভাবেই ঝোলা যায় না। তো ওই প্রচেষ্টা করতে গিয়েই ও ছিঁড়ে পড়েছে, এবং গলায় ওটা সরু সুতোটা বাঁধা আছে। সত্যি ভদ্রলোক খুব হেল্প করেছেন, তুলেছি, বাড়িতে নিয়ে এসেছি। সারাটা রাত জ্বালালো। আমাদের ভাড়ার ঘর তো, চৌকি আছে, চৌকিতে শুয়ে দিয়েছি ওকে। আর ধরে রাখতে পারছি না, রীতিমতন আমাকে মরতে দে, আমাকে মরতে দে, আমাকে মরতে দে, এই আওয়াজ। আর যখন কথাটা বলছে, গলার স্বর থেকে একটা মেয়েলি স্বর পাচ্ছি। আচ্ছা। মেয়েদের মতন, মরতে দে। সারা রাত চেপে চুপে ধরলাম, ভাবছি হাসপাতালে নিয়ে যাব, না পাগলা গারদে নিয়ে যাব, না কোনো ওঝা বদ্যির কাছে নিয়ে যাব। ওই রাতে ভেবে কুলকিনারা পেলাম না। পরের দিন সকাল হলো, প্রথম শুরু করলাম আমাদের এলাকার পাড়ার মন্দিরের পুরোহিতদের দিয়ে। তো কি বলবো কৌস্তব, সেই সময় আমার কাছে ওই ছোট নোকিয়া ফোন, কোথা দিয়ে যে ফোন আসছে, আননোন নাম্বার। কি দাদা আপনাদের ঘরে যে এরকম হয়েছে, হ্যাঁ এটা কি সত্য? কি জবাব দেবো? আবার একজন ফোন করছে, আচ্ছা এই অ্যাড্রেসটা বলুন তো কোথায়, আমরা একটু যাবো। মানে আমি কিন্তু তাদের চিনি না, কিভাবে যে খবর হলো তাও জানি না। হ্যাঁ, কোনো মিডিয়াও কিন্তু আসেনি বাড়িতে। কিভাবে যে খবর হলো, মানে প্রচুর ফোন আসছে, প্রচুর ফোন। এবং আমার দিদি আছে, দিদি থাকে কালীঘাটে, আমার দিদিকে কিন্তু আমাদের কোনো খবর দিইনি। দিদি ফোন করে বলছে, কিরে ভাই এই হচ্ছে তো, তুই বাড়িতে আমাকে খবর দিস, তুই খবর কোথা দিয়ে পেলি? বলছে, আমি ঠিক পেলাম লোকের মারফত। সে কে ওকে খবরটা দিল, এটাও খুঁজে পেলাম না। তো প্রথম শুরু করলাম পুরোহিতদের দিয়ে, বিভিন্ন রকমের শনি মন্দিরের পুরোহিত, কালী মন্দিরের পুরোহিত, শীতলা মন্দিরের পুরোহিত, শীতলা মায়ের মন্দিরের। সবাই আসছেন, সবাই ফেলিওর। বলছে, বাবা এ আমি পারবো না, এ আমি পারবো না, এ আমি পারবো না।
ওইভাবে পুরোহিত এবং আমাদের মৌলা আলী, আমাদের বাড়ি থেকে মৌলা আলীটা সামনেই, মৌলা আলী চেনো তো মৌলা আলী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলা আলীর যে মসজিদ, ওই মসজিদের সব থেকে বড় যে মৌলানা, ওনাকে খবর দেওয়া হলো। উনি এলেন জলপোড়া কিছু ওই ইয়ে নিয়ে, ওই কি বলে, ওই গায়ে দেয় না ঝাঁটার মতন কি থাকে ওটা, যাই হোক বলতে নেই জানি না, ওই রকম জিনিস উনি নিয়ে এলেন ফু দেবেন বলে। তো উনি বাড়িতে ঢুকেই আটকে গেছেন। আচ্ছা। ওরে বাবা, এ হামসে নেই হোগা, আমি আসুন, আমাকে একটু রেহাই দিন। মা খুব করে অনুরোধ করেছেন ওনাকে, মায়ের কথা ফেলেননি, উনি ঢুকেছেন। ঢুকে গিয়ে বলছেন, একে আমি এখানে ঢুকে করতে পারবো না কিছু, আপনারা পারলে মসজিদে আনুন, তাহলেই হবে। যদি এ মসজিদে ঢুকে তাহলেই হবে, নালে হবে না। উনি তৎক্ষণাৎ ওখান থেকে চলে গেলেন। কি বলবো, ওই দিনটা ওইভাবেই কাটলো, ওকে পা ধরে হাত ধরে রেখে দিয়ে। আবার সে এসে গেল রাত 8:30 বাজে, 9টা বাজে, দেখলাম আস্তে আস্তে নিশ্চিন্ত হয়ে গেল। কোনো আর ছটপট করছে না, বাজে কথাও বলছে না, ঘুমিয়ে পড়েছে। তো আমরা মনে করলাম যাক একটু ঘুমিয়েছে, আজকে রাত্রিটা ঘুমোক। মাকে বললাম, মা কিছু খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। মা খেতে বসেছে, 10:30 11:15 বাজে। আমাকে বললো, তুই খেয়ে নে। আমি, না, তুমি খেয়ে উঠে ওর কাছে বসবে, তারপরে আমি খাবো, তুমি এসো। মা খেতে বসেছে, অমনি উঠে বসে আমাকে এক চড় মেরে দৌড় মারলো বাইরে। মানে বাড়িতে থাকতেই চাইছে না, বেরিয়ে যাচ্ছে বারবার। একটা ঠেসে চড় মারলো, বেরিয়ে গেল বাইরে। ওর পিছন পিছন দৌড়লাম, কি স্পিড দৌড়চ্ছে, কি স্পিডে দৌড়চ্ছে তুমি ভাবতে পারবে না। ওই 10:30 11:15 রাস্তা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কি স্পিডে দৌড়লো, একটা গলির মধ্যে ঢুকে গেল, আর পেলাম না খুঁজে। ঠিক ওই গলিটায় গেছে আবার, বুঝতো, ঠিক ওই গলিটায় যেটার বদনাম আছে। এই যে আমার গায়ে আবার কাঁটা দিয়ে উঠেছে, ঠিক ওই গলিটায়। আমি ভয়ে আটকে গেলাম ভাই, আমি আর ঢুকতে পারছি না। আমি ব্যাক করলাম, ব্যাক করে মায়ের দেখো চলে গেল। মাকে বললাম, মা আবার রেগে গিয়ে বললো, যাকে ছাড়তো, তুই বস। আমার অবস্থা দেখে মাও ভয় পেয়ে গেছে। তারপরে এরকম 8:30টার সময় পালালো, 9:30 10:30 11:30, ঠিক 1:45 বাজে আমরা বসে রয়েছি ওইভাবেই। 1:45 বাজে একজন, নাম বললে তুমি, জায়গার নাম বললে তুমি বুঝতে পারবে, ট্যাংরা ওই বৈশালীর নাম শুনেছো তো? হ্যাঁ, বৈশালীর ওই চত্বরে একটি পুকুর ঘাট আছে। পুকুর ঘাটের ওখানে একটা লোক খবর দিচ্ছে আমাকে এসে, তাড়াতাড়ি চলুন, দেখবেন আপনার দাদা পুকুর ঘাটে পড়ে রয়েছে। তো গেছি, তার সঙ্গে দৌড়েছি, সেখানে গিয়ে দেখি পড়ে রয়েছে। তো সেখানকার যে আশেপাশের লোক থাকে, তারা খবর দিচ্ছে আমাকে, বলছে যে পুরো পুকুরটা গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে কিরকম বলতো, পুকুরটা না চারদিক সিমেন্টের বাঁধানো, আচ্ছা, মানুষ চলাফেরা করে। তো ওই পুরো পুকুরটা জুড়ে ও পাক মারছে। মারতে মারতে 7-8 পাক মারতে মারতে পুকুরের পাড়ে পড়ে যায়। তখন ওই মানুষগুলো ওই অবস্থা ঘুরতে থেকে তাকে আর ভয় ধরতে যায়নি। তখন ওই খবর দিয়েছে। এবার যে খবর দিয়েছে সে হচ্ছে ওই মেকানিকের ভাই, মানে অটো মেকানিক। হ্যাঁ, যেই মেকানিকের ওখানে দাদা কাজ করাতে গেছিল, তার ভাই। তো ওকে পাঠিয়েছে। এবার সেই যে মেকানিক সে বেরিয়ে এসছে, তো বললো যে হ্যাঁ, বুড়োদা তো আমার কাছে রবিবারে কাজ করিয়ে নিয়ে গেল। আমি, জানেন দাদা, এই 3 রাত হয়ে গেল, মাথা খারাপ, আমাদের কি হয়েছে বুঝতে পারছি না। বলছি, দাদা উনি যখন কাজ করাচ্ছিল তো বললো খুব খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে, আমি বললাম তাহলে কিছু আনিয়ে খেয়ে নাও, এখনো তো 1-1.5 ঘন্টা লাগবে, তুমি খেয়ে নাও, তারপরে বাড়ি যাবে, একবারে কাজ করিয়ে আবার আসবে, খেয়ে করিয়ে নাও। তো ও কি করলো, ওই পাশের ওখান থেকে মাংস আর পরোটা নিয়ে এসে খেলো।
মাংস আর পরোটা নিয়ে পুকুর ধারে বসে বসে খেলো। খেয়ে ওই যে মাংসটা খাচ্ছিল সেটা পুকুরে ফেলে দিয়েছে, মানে হাড় বেরোচ্ছিল পুকুরে ফেলছিল। আচ্ছা। তো পরোটাটা খেয়েছে, মাংসর হাড় পুকুরে ফেলেছে, মাংসটা খেয়েছে, খেয়ে হাত টাত ধুয়েছে, ওদের ঘর থেকে জল নিয়ে খেয়েছে, গাড়ির কাজ হয়েছে, গাড়ি নিয়ে বাড়িতে এসেছে, ব্যাস এই কাজ করেছে শুধু। তো আমি বললাম তাহলে এখন কি করা যায় দাদা? ও লোকটা আবার গাড়ি বার করলো, বার করে ওকে তুলে নিয়ে আমরা আবার বাড়িতে এলাম। তখন বাজে রাত 2:45। 3:45 সময় ঘরে ঢোকালাম, আবার শরীরে ওই অবস্থা, যেখানে কাটা ছিল ওষুধ তো লাগাতে পারিনি, আবার কেটে যাচ্ছে, আবার রক্ত বেরোচ্ছে। মা তো কান্নাকাটি শুরু করেছে, আবার ঘরে আবার শুরু করেছে, মা কাঁদছে, আমিও রীতিমতো কান্না শুরু করেছি। সত্যি বলতে কি হলো আমার দাদার, হ্যাঁ কি হলো আমার দাদার, এখন এখানে পাগলা গারদে যাব না কোথায় যাব খুঁজে পাচ্ছি না। এমন অবস্থায় একজন খবর দিল পরের দিন সকালে, যে আমি নামই বলছি, এরকম জয়নগর চেন তো? হ্যাঁ, জয়নগরে এরকম একজন ভদ্রলোক থাকে যিনি প্রেতাত্মা ছাড়ান না। আচ্ছা। তখনই আমি কনফার্ম লোকের দিয়ে খবর পেলাম যে একে প্রেতাত্মা ধরেছে। আচ্ছা। তা আমি ভাবলাম প্রেতাত্মা ধরেছে আর সেটা ঘরে বাস, মানে ঘরে আছে, রীতিমতো মা ভয় পেয়ে গেল। তো আমি পরের দিন সকালে ওনার কাছে দৌড়েছি জয়নগরে গেছো? আচ্ছা। জয়নগরে গিয়ে ঠিক অ্যাড্রেসটা নিয়ে গেছি, উনি আমাকে সহযোগিতাও করেছেন, ঘরে বসিয়েছেন, পুরো ব্যাপারটা শুনেছেন, শুনে একটা জিনিস দিয়েছেন, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে দাদার বালিশের তলায় রেখে দাও। আমি দাদা থাকলে ঘরে তবে তো তার বালিশের তলায় দেব, সে তো থাকছে না। বলে কোনো মতে ধরে হলেও তার হাতে বা গলায় বেঁধে দাও। তো দিল, আমি ব্যাক করলাম। তো আর একটা কথা বলে দিয়েছিল যে আজকে তোমার এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? আমি বললাম সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। তো শিয়ালদায় নেবে আমার বাড়ি আসতে লাগবে আরো 20 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট। আমাকে উনি বললেন 2 ঘন্টা তোমার সময়, এখন বাজে 1:30, তখন 1:30 বাজে, 1:30 বাজে, তুমি 2:30 3:30, তুমি 4টের সময় দাদাকে এটা দেবে, রাত্রে কি হয় আমাকে খবর দেবে, পরের দিন সকালবেলা আমি তোমার বাড়ি যাব, উনি আসবেন। তাহলে ঠিক আছে, ওনাকে অ্যাড্রেসটাও দিয়ে এসছি। আমি এসে বাঁধতে পারলাম না, মার কাছে শুনি আবার পালিয়েছে। এসে মাকে জিজ্ঞেস করলাম কোথায় গেল গো? আমি সেই এলাম যে 3টে 3:30 সময় ঘরে, ব্যাস কোথায় চলে গেছে। আবার ওনাকে ফোন করলাম যে চাচা এরকম দাদা আবার বেরিয়ে গেছে, কোনো মতে খুঁজে তাকে ওটা দাও, আমি কাল সকালেই আসছি। কে কাকে খুঁজে, রাত আর পেলাম না তাকে দাদা ভাই, তাকে পেলাম না, দাদাকে খুঁজে পেলাম না। আবার খবর পেলাম রাত্রি তখন 3:30 বাজে, ওই যে প্রথম রেল লাইন, ওই রেল লাইনে গিয়ে শুয়ে রয়েছে। আবার এই লোকটি, আমি একটু বলে এই লোকটি কেন আমি পাচ্ছিলাম বারবার এনাকে, ইনি একটু রাতে খুব নেশা করে ঘুরে বেড়াতেন। আচ্ছা আচ্ছা, মানে ওই লোকটা যে ফার্স্ট টাইম এ করেছে? হ্যাঁ হ্যাঁ, ইনি খুব নেশা করতেন, এখন উনি মারা গেছেন, জীবিত নেই। তো উনি তার জন্যই পেয়েছিলেন মানে দাদাকে। আবার ও তুলে নিয়ে এসে, এবার আর আমাকে ডাকতে যায়নি, তুলে নিয়ে এসে দুজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ছেড়ে দেয়, বলে এই দেখ শুয়ে আছে ওখানে গিয়ে। কোথায় শুয়েছিল ওটা আরেকবার বলো? ওই রেল লাইনে, যে রেল লাইনে দৌড়চ্ছিল, যে রেল লাইনে দৌড়চ্ছিল, এখন আর দৌড়চ্ছে না, কিন্তু লাইনে শুয়ে রয়েছে। তাও আবার লাইনে কোথায়, রীতিমতো লাইনে পেট দিয়ে শুয়ে রয়েছে উবুড় হয়ে। তো হ্যালো, হ্যাঁ তারপর কি হলো? তারপরে ওই ভদ্রলোক পরের দিন সকালে এলেন জয়নগর থেকে, উনি সোজা বাড়িতে এসে ঢুকে পড়লেন।
মানে আমাকে ডাকারও প্রয়োজন হয়নি, আমার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকে পেলেন। এই তোমার ঘর তো? আমি বললাম হ্যাঁ। কই দাদা কই? দাদা তো আসেনি এখনো। মানে ভোরবেলায় আমরা যখন নিয়ে এসছি মানে দাদাকে, ওই ভদ্রলোক তখন নিয়ে এসে ওকে শুয়ে দেয় ঘরে। শুয়ে দিতে তো ঘুমিয়ে পড়লো, মনে হলো যেন ঘুমোচ্ছে। তো আমরাও নিশ্চিন্ত হলাম, সকালে নিয়ে সোজা যাবো হাসপাতালে। এই ভদ্রলোকের কথা আমার আর মনে ছিল না দাদার অবস্থা দেখে। কোন ভদ্রলোকের কথা? যিনি জয়নগর থেকে আসবেন। সকালে ওই ব্যাপারটা হয়েছে কারণ ওই রেল লাইনে। হ্যাঁ, তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে, কিন্তু উনি ঠিক চলে এসেছেন। তা আমি তো রাতে ভেবেছিলাম একে নিয়ে যাব কালকে সকালে চিত্তরঞ্জন হাসপাতালে, আমাদের পাশেই সামনেই পড়ে। তো উনি এসে হাজির। তো দাদা তো ভোর 5টায় বাথরুম করার নাম করে আবার পালিয়ে গেছে। আমরা হ্যাঁ, আরে জেগেই রয়েছি, বসে বসে একটু চোখ লেগেছে, তার মধ্যেই পালিয়েছে। ব্যাস, ভদ্রলোক বললেন ভাই বিরাট কেস আছে এটা। ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, তুমি এক কাজ করো, খুব ভালো তান্ত্রিক দেখে বাড়িতে ডাকো। মানে একজন মুসলিম মৌলানা আমাদের তান্ত্রিকের কথা বলছেন। জয়নগরের এই ভদ্রলোক কি মুসলিম? হ্যাঁ মুসলিম, মুসলিম। তা আমি ওনাকে বললাম আমাদের মৌলালি থেকে মৌলানা সাহেব এসেছিলেন। বললেন বাবা তাহলে কি হলো? উনি বললেন যে ওনাকে ওখানে দেখাতে, মানে দাদাকে ওখানে নিয়ে যেতে, কিন্তু দাদাকে তো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, ধরতেই পারছি না। বলছে ওই ব্যবস্থাটাই করুন তাহলেই হবে। তো উনি কি করলেন, বললেন আমি একটু তোমার ঘরের চারপাশটা ঘুরবো, চলুন। আমার চারপাশ ঠিক আমাদের ঘরের পিছনেই পাতকুয়াটা আছে, পাতকুয়ার পাড় থেকে ঘুরে আবার এদিকে এলেন। তুমি ওখানেই নিয়ে যাও, খুব ভালো হবে। আমি বুঝতে পেরে গেছি কি আছে। কোথায় নিয়ে যেতে বলছেন? ওই মৌলালি মসজিদে। তাকে পাবো তবে তো নিয়ে যাব, নিয়ে যেতে পারছি না। ভোর 5টায় পালিয়েছে, আবার খুঁজতে বেরোলাম, খুঁজে আর পাই না। যখন এনারা এই কথা বলছেন তাহলে তো আমার থানায় গিয়ে আর লাভ নেই, কেন থানায় গেলে। তান্ত্রিকের কথা বললেন, তারপর তুমি ওই মৌলালি মসজিদের মৌলানার কথা বললে, তাই তো? হ্যাঁ, আমি বললাম যে ওনার কাছে ওখানে নিয়ে যেতে। হ্যাঁ ওখানে নিয়ে যাও, তাহলে ওটাই ঠিক হবে। উনি যখন এসছেন আমার উপরে, বলছে উনি তো আমার উপরে, তাহলে আমি এখানে আর কি করব? উনি যেটা বলেছেন সেটাই ঠিক। তো আমরা বললাম যে, আমি বললাম যে নিয়ে যাব কি করে? তো যাই হোক উনি বলে চলে গেলেন। আমরা আবার খুঁজতে বেরোলাম দাদাকে। তুমি চিন্তা করো, কাজ করব, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, কিচ্ছু আর নেই, খুঁজেই পাচ্ছি না তাকে, কোথায় গেল। এই করতে করতে ভিজে গেল সন্ধ্যা 7টা, খুঁজে আর পেলাম না। চলে এলাম চতুর্থ রাতে এলাম। আচ্ছা, খুঁজে পাই না। রাত 10:30, 11:30, কিচ্ছু খাচ্ছে না মা। ওই যে খেতে বসেছিল, উঠে আমার একটা চড় মারলো, ব্যাস মার ওই খাওয়া বন্ধ। আর মা খেতে শুরুও করেনি, ওই খাবার পড়ে রইলো। ওই যে সেদিন চলে গেল। তারপর আবার এই যে গেল, খুঁজে পাই না। 11:30 বেজে গেল, 12টা বেজে গেল, 1:30টা বাজে, ঠিক 1:45 সময় দেখি কোথা থেকে হাজির হলো, নিজে এবারে নিজে এলো, কাউকে আনতে হলো না। 1:45 সময়। তো আমাদের গায়েব, মানে পুরো সারা দিন গায়েব। ওকে ওকে। এবারে আমাদের ঘরটা এরকম, এসে আগে গ্রিলটা করবে, তারপর রান্না ঘরটা, তারপরে একটাই ঘর। তো গ্রিলটা বন্ধ ছিল, অত রাত তো, গ্রিলটা হ্যাজবলটা টানা ছিল। তো এসে কিচ্ছু বলে না, না মা বলে ডাকে না ভাই বলে ডাকে, মাও বলে ডাকে না ভাইও বলে ডাকে না, সোজা আসলো, হ্যাজবলটা খুললো, ঘরে ঢুকে গেল। আমরা বসে বসে দেখছি, কি বলবো, বাংলায় কি বলে না, আশ্চর্যজনক ভাবে দেখছি আমি তাকে, যে কিভাবে যে ঢুকলো ঘরে, না ল্যাংড়াচ্ছে না খোঁড়াচ্ছে না কিছু, সোজা একদম বডি স্ট্রেট করে, খালি গায়ে ছেঁড়া লুঙ্গিটা পরে, তার একটা লজ্জাও নেই।
সোজা রাস্তায় সারা দিন ওই পড়ে ঘুরেছে, লুটিয়েছে ফুটিয়েছে, রাস্তায় পড়ে আছে, কত কি করেছে জানি না, গায়ে নোংরা ভর্তি। সোজা আসলো, বিছনায় উঠে গেল, কোনো কথা না, লম্বা হয়ে শুয়ে পড়লো। 1:45 বাজে রাত। মা বলে, এই অবস্থায় বিছনাটার কি অবস্থা করছিস তুই? রক্ত লেগে যাচ্ছে, কাদা লেগে যাচ্ছে। উঠে মায়ের দিকে চোখ করলো না, মানে আবার আমার গায়ে কাঁটা দিচ্ছে। চোখটা দেখে আমার হয়ে গেছে, ওর চোখ দেখে। মা মারলো একটা চর, মার মাথাটা গেছে গরম হয়ে, একটা চর মারলো। সে তো মায়ের গলা টিপে ধরেছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি যে ওর মধ্যে কি ঢুকেছে হয়তো, কারণ অত শক্তি গায়ে, মারাত্মক শক্তি গায়ে। কোনো মতে হাতটা ছাড়াই আমাকে এক ছটকা মারলো হাত দিয়ে। আমার পাশে আয়না ছিল, আয়নাটা লেগে আমার কানটা কেটে গেল, আয়নার কোনাটা কেটে আমার কানটা কেটে গেল। ওকে জোর জবস্তি ধরে, বাড়ির আরো 2-4 জন ছেলে ছিল, ডাকলাম, জোর জবস্তি ধরে দুটো হাত দুটো পা বেঁধে দিলাম, এবারে চৌকির সঙ্গে বেঁধে দিলাম ভালো করে। শুরু করলো খিস্তি গালাগালি, রীতিমতো খিস্তি। পাড়ার আরো 4-5টা লোক, মানে বাড়ি তো ভর্তি হয়ে গেছে লোক একদম দেখার জন্য। আর এদিক ওদিক তো যখনই পাচ্ছে লোক ঢুকে যাচ্ছে বাড়িতে দেখতে। আরো লোক ডাকলাম, একটু শক্তিশালী লোক, তারা এলো। কিছু মানুষ এসে খবর দিল যে এমন জায়গা একটা আছে, সেই জায়গাটা তুই যদি নিয়ে যেতে পারিস তাহলে মনে হয় ঠিক হতে পারে। তো আমি তো চিন্তা করছিলাম এবং খুঁজছিলাম এমনও কোনো জায়গা, বলো তোমরা, এক্ষুনি নিয়ে যেতে রাজি আমি। তোমরা মৌলালির মসজিদটায় কেন গেলে না? নিয়ে যেতে পারছি না ভাই, তাকে নিয়ে যেতে পারছি না। বলছি কি তোমাকে, মা এক চড় মেরেছে, মার গলা টিপে ধরেছে, দেওয়ালে একদম সাটিয়ে দিয়েছে। তো এবারে ওই বললাম না শক্তিশালী লোক ডেকেছি, পাটা শুধু খুলেছি, 6খানা লোক, 6খানা হাট্টা কাট্টা লোক, ধরতে পারছে না। আর আমি মা কি ধরবো তাহলে ওকে? তো কোনো মতে একটা অটো ডেকে অটোর মধ্যে তোলা হলো। তো নিয়ে যাচ্ছি কোথায়? ওই চিত্তরঞ্জন হাসপাতালেরই পাশে। তুমি কখনো এসছো চিত্তরঞ্জন হাসপাতালে? আশেপাশে তো গেছি, মানে আমাদের পার্ক সার্কাস যে চিত্তরঞ্জন, হ্যাঁ, আগে চিত্তরঞ্জনের ঠিক অপোজিটে ওই ল্যাবরেটরি এখনো আছে, মানে ওই যারা ওই ডোমের কাজ করে না তাদের কোয়ার্টার ছিল, একদম রাস্তার উপরেই ছোট ছোট ঘরে কোয়ার্টার। তো তার মধ্যেই একটা ঘরে একজন মা শেরাওয়ালিয়ার পুজো করেন। তো যে ভদ্রলোক আমাকে নিয়ে গেছেন, এই দাদারই বন্ধু, সেও অটো চালায়, সে অটোটা নিয়ে এসছে, দাদাকে নিয়ে গেলাম। তো তার দরজার সামনে, মানে সবাই মিলে ওই 6-8 জন মিলে ধরে ওকে ঠেলে ঠেলে ওই ঘরের দরজার সামনে নিয়ে যাওয়া হচ্ছে, যাবে না, কিছুতে যাবে না, ঠেলতে 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 তাকে ঘরের দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ওই ভদ্রলোক যিনি পুজো করেন ঘরে বসবেন এমন সময় প্রচুর ভিড়, সবাইকে তাড়িয়ে দিল, বললো আজকে চলে যাও, তোমরা আবার কালকে এসো, আজকে এই কেসটা বিরাট বড় কেস, একে আগে দেখতে হবে। তো দাদাকে প্রায়োরিটি দিল। তো কোনো মতে দাদা পা কিছুতে তার ঘরের চৌকটে রাখবে না। কি করলো জানো? কি করলো? রীতিমতো থুতু ফেলে দিল ঘরে। আচ্ছা, বাহ করে থুতু ফেলে দিয়ে, আর ওই ভদ্রলোককে যে পূজারি, তাকে আঙুল দেখিয়ে দেখিয়ে গালাগাল দিচ্ছে। ওই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে, তবে রে তোর এত বড় সাহস, থুতু ফেলবি আমার ঘরে? চুলে মুঠি ধরে টেনে ঢুকিয়ে নিয়েছে ঘরে, বাস ওখানে বসিয়েছে। আর সে তো বসে মাল এইভাবে ঘুরছে আর গোঙড়াচ্ছে। এবারে আমাদেরই মধ্যে, তখন তো উনি আমাকে চিনতেন না, আমাদের মধ্যে বললেন এর বাড়ির লোক কে? তখন আমি বললাম আমি ওনার ভাই, পাশে বসুন। ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করে দিল। কি বলবো কৌস্তব, শুরু করলো ভর পড়া, আর এ গোল গোল হয়ে ঘুরছে, মানে বসে বসে না ওই ঠাকুরের যে ভর পড়ে, আচ্ছা 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 আচ্ছা, মা কালীর, মা শীতলার ভর হয় না, ওই রকম ওনার ঘরে দেখি বজরংবলীর বিরাট বড় একটা ছবি,
এই সরি বজরংবলী বলছি, মা শেরাওয়ালিয়ে। আচ্ছা আচ্ছা। মা শেরাওয়ালির বিরাট বড় একটা ছবি। আমি বসে আগে প্রণাম করলাম ভক্তি সহকারে। হুম, তো এই আমার দাদা আমার ডান দিকে বসে আছে, মাথা ঘোরাচ্ছে, যেমনি ওই ভূত প্রেত ধরলে যেমনি করে ঘোরায় না, হুম, হুম, ওইভাবে ঘুরছে। আর ইনি মন্ত্র বলছেন, হুম, উনিও ঘুরছেন, ওনারও ভর এসে গেছে। আমি একবার আমার দাদাকে দেখছি, একবার ওনাকে দেখছি, আমি একা ঘরে। তুমি এই পরিস্থিতি বোঝো, exactly, বুঝতে পারছো কুস্তব? হুম, হুম, ওদিকে ভগবান, এদিকে প্রেত, মাঝখানে আমি। একে তো আমি ঝেলছি 5 দিন ধরে, আর ওনাকে আমি দেখছি এই প্রথম। কি দৃশ্য! ধুনো জ্বালিয়েছে ঘরে, ধোঁয়ায় ধোঁয়া। আর ওই অটোমেটিক যে ঘন্টা আর কাসর বাজে না এখন বেরিয়েছে যেগুলো, হুম, হুম, হ্যাঁ ওই রকম একটা বাজছে। আর উনি ভর পড়ছেন, কি বলবো, রীতিমতন সিংহের মতন হলো, সিংহের মতো গর্জন। আর আমার দাদাকে মাথায় দিল এক কামড়। আমি তো উঠে দাঁড়িয়ে গেছি, তার চৌকির উপরে চলে গেছি ভয়ে। হুম, এ কি দেখছি, এক কামড় বসালো, আমার দাদা হয়ে গেল অজ্ঞান, হুম, উনিও পড়ে গেলেন পাশে। এবার আমি ঘরে, দরজা বন্ধ, বাইরে সবাই। 2 মিনিট কাটলো, কে যেন এসে ঘরে নক করলো, ঘরটা খুললো। তার একটা ছোট্ট মেয়ে একটু জল নিয়ে এসছে, এসে ওই পুরোহিতের মাথায় দিল। উনি উঠে বসলেন, আমাকে বললেন তোল ওকে। তুলে বসালাম, কিরে ঠিক আছিস, ঠিক আছিস? হুম, দেখছি দাদার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। হুম, আচ্ছা, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথা একটু চেপে ধরলাম আমি। হুম, 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 উনি বললেন কিচ্ছু হবে না, ছেড়ে দে। হুম, তারপরে গেট খুললো, বাড়ির আরো যারা যারা ছিল হুম, বললো নিয়ে চলে যাও। তুমি আমাকে বললো তুমি এখানে বসো। হুম, তো বললো ওকে নিয়ে চলে যাবে? আমি জিজ্ঞেস করলাম ওরা নিয়ে চলে যাবে দাদাকে? হ্যাঁ নিয়ে চলে যাক বাড়িতে, আর কোনো অসুবিধা নেই, তুমি বসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, বসলাম। তো উনি বলছেন এ তো মারাত্মক কেস হয়েছে গো। কি হয়েছে দাদা? তখন বলছে একে একটা জলে ডোবা বাচ্চা, হুম, জলে ডোবা বাচ্চা প্রেত ধরেছে আচ্ছা, ফার্স্ট টাইম। হুম, সেকেন্ড, একে একটা গলায় দড়ির মহিলা ধরেছে। হুম, ওরে বাপরে বাপ, এখনো আমার গায়ে কাটা দিচ্ছে। আর একটা রেল লাইনের গলা কাটা ধরেছে। আচ্ছা, 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 আমি বললাম, তাহলে কি করবো দাদা এটা? যা করে দিয়েছি প্রাথমিক, আজ রাত্রিতে তোমরা মা আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হুম, কাল আমি তোমার বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি বললাম তাহলে কিভাবে যাবেন? কিচ্ছু বলতে হবে না তোমাকে, তোমার বাড়ি উত্তরমুখ, তোমার ঘর। আমি বললাম হ্যাঁ দাদা ঠিক বলছেন। তোমার ঘরের রান্নাঘর দিয়ে ঘরের দিকে ঢুকতে গেলে মাথার উপরে মা তারার ছবি আছে? আমি বললাম হ্যাঁ দাদা আছে। পুরো হুবহু বলে দিল কৌস্তব। কিন্তু আমি কিচ্ছু ওনাকে বলিনি যে আমার ঘর অমুক জায়গায়, আমার ঘর এই অবস্থায়, আমার ঘরে এই আছে, আমার ঘরে ওই আছে, কিচ্ছু বলিনি। এত সুন্দর উনি বললেন, হুম, আমার খুব ভক্তিও হলো শুনে। হুম, এবং মাঝখানে আমি বলে দিই, আমি আরো 2-3 জনকে আমি ভালো কাজের জন্যই পাঠিয়েছি। ওই 3 জনের রিপোর্ট আমি পেয়েছি ওনার কাছে, ওই 3জনই সাকসেস হয়েছে। আচ্ছা, আচ্ছা, এত এত মানে উনি ভগবান এত ওনার প্রতি সহায় যে উনি যেটা বলেন সেটাই হয়। তো তারপরে আমি বললাম তাহলে কি করা যাবে, তুমি চলে যাও, আমি তোমার বাড়ি কালকে যাব। কখন যাব বলবো না, ঠিক আমি যাব। তো উনি মানে এটা প্রাথমিক করেছেন, যা করেছেন। হ্যাঁ যা করেছেন প্রাথমিক। তো উনি পরের দিন ঠিক বেলা 12টার আগে হুম, হাজির হলেন। একদম ঘরের সামনে দাঁড়িয়ে এসে বলছে পিন্টু বাড়ি আছো? হ্যালো, হ্যাঁ দাদা এই তো, আসুন আসুন আসুন। সোজা ঘরে ঢুকলো, মা তারাকে নমস্কার করলেন উনি। দাদা কই? আমি যে শুয়ে আছি। হুম, হুম, হ্যাঁ উঠে বস, ওঠ। উঠে উঠে বস করালো। নাম বল, নাম বল তোর। বললো বুড়ো, ভালো নাম বল। মধুসূদন। ওর ভালো নাম মধুসূদন, আচ্ছা, মধুসূদন দত্ত।
তো ভালো আছিস এখন? হ্যাঁ ঠিক আছে। তাবিজটা কোথায়? একটা তাবিজ দিয়েছিল গলায় পড়ার জন্য, কোনো সময় এটা খুলবি না, কোনো সময় এটা খুলবি না, ঠিক আছে? শুয়ে পড়। শুয়ে বললো, আমাকে বাইরে নিয়ে এলো। কিন্তু এই তাবিজ যেন না খোলে, এই তাবিজ খুললে কিন্তু আমি কিছু করতে পারবো না। আমি একটি মাত্রকে তাড়াতে পেরেছি, আরো দুটো আছে। মানে এটা কি মানে প্রথম দিন যখন ওনার কাছে নিয়ে গেছো সেই দিন, না তোমার বাড়িতে এসে? আমার বাড়িতে এসে বলছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। আমি কিন্তু একটাকে তাড়াতে পেরেছি, আরো দুটো আছে, একটু সময় লাগবে, তুমি যোগাযোগ রেখো, ঠিক আছে? তো আমি কি করেছি, আমার এত ভক্তি হয়েছে ওনার প্রতি, এত ভালো লেগেছে, আমার দাদাকে কি করে বাঁচাবো তার জন্য আমি তার কাছে প্রতিদিন গিয়ে বসে থাকতাম। প্রতিদিন প্রায় 7-8 দিন গেছি কন্টিনিউ বসে থাকতাম, দাদার ব্যাপারে কিছু শোনার জন্য, কিছু জানার জন্য, কি করলে আরো ভালো তাড়াতাড়ি হবে। তো ওরকম বসে থাকতে থাকতে অনেক কেস আমি দেখলাম, এটা তোমাকে আমি পরে বলবো। এক একটা কেস এমন এমন দেখলাম, মানে আমাকে ভাইয়ের মতো উনি ভালোবাসতে শুরু করেছেন। আর আমাকে বসিয়ে রেখে উনি ওই ট্রিটমেন্ট করতেন, যারা যারা আসতো তাদেরকে কি বলবো বলতেন উনি যে এই করো। তো এরকম অনেক কেস। তা আমি বললাম, দাদা এবারে কি করব? তাবিজটা আছে তো? হ্যাঁ তাবিজটা আছে। তোমার বাড়িতে আমি যাব আরেকবার, গিয়ে কিছু ক্রিয়া করতে হবে। তো তোমাদের যে, আমাকে বলছে তোমার যে উত্তরমুখ ঘর, তার ডান দিকটা আমি দেখলাম একটা খালি জায়গা রয়েছে। তখন না আমাদের পাশের ঘরটা ভাঙা ছিল, এখন তৈরি হয়েছে, ভাঙা ছিল। তখন উনি এলেন, এসে তারপরে পরের দিনই এসছেন, এসে বলছে, পিন্টু ভাই এখানে কিছু একটা করা আছে, ডান দিকটা ঘরটা, ভাঙা ঘরটায় কিছু একটা করা আছে। তা আমি বললাম, কি করা থাকতে পারে দাদা, আমি তো জানি না, আমার তো জানা নেই এটা ব্যাপারটা। তো বলছে, হ্যাঁ করা আছে তোমাদের বাড়ি? হ্যাঁ, মায়ের যে ঘরটা, যে ঘরে মা থাকতেন, মা ওই ঘরেই মারা গেছেন। কিছু একটা করা আছে, সেটাই আমি টের পাচ্ছি। তো কিভাবে এটা ঘটলো, কি হয়েছিল, উনি আমার কাছে জানলেন। তো বললো, যে যে তিন জায়গায় যেখানে ওই মাংস আর রুটি খেয়েছিল, যে পুকুরের সামনে দাঁড়িয়ে যে মাংস হাড্ডি গুলো ফেলেছিল না, ওই পুকুরের জলে ডোবা বাচ্চাটাই ওকে নিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে। আর প্রথম রাতে যে রেল লাইনে দৌড়াচ্ছিল না, ওই গলা কাটাটা নিয়েছে। আচ্ছা, মানে 3 জন একসঙ্গে ঘাড়ে চেপে আছে। এই কারণেই ওর একদম অসুরের থেকেও বেশি শক্তি। আর তারপরে ওই যে সেই একটা লাইলন সুতো নিয়ে মানে গলায়, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই মহিলাটা যে বললাম একবার গলায় দড়ি দিয়ে মারা গেছে, ও নিয়েছে। তার জন্য যখন মায়ের সাথে কথা বলছিল, ওই মেয়েলি সুর বেরোচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা, কি মারাত্মক হয়েছে বলো ভাই, সিরিয়াসলি কি মারাত্মক হয়েছে। মানে এই 3 জনকে নিয়ে ঘাড়ে ও চলে বেড়াচ্ছে, আর শরীরে কোনো এক জায়গায় বাকি নেই কাটতে, কোনো ব্যথা তার মালুমই হচ্ছে না। তো উনি বললেন, তুমি হসপিটালে নিয়ে আসো ওকে, আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করাচ্ছি। উনি তো হসপিটালেই চাকরি করতেন। তা আমি চিত্তরঞ্জন নিয়ে যেতে পেরেছি। চিত্তরঞ্জন নিয়ে যেতে, পায়ের যেখানটা বললাম না পাতকুয়ায় পড়ে গেছিল, লেগেছিল, ওখানে সেপটিক হয়ে গেছে। ওই কোথায় কোথায় পড়ে থাকতো, নর্দমায় পড়ে যেত, ওই যে নোংরা জল লেগেছে, কাদা লেগেছে, ব্যাস ওই জায়গাটায় সেপটিক হয়ে গেছে। হয়ে গেল ভর্তি হাসপাতালে, ঠিক আছে? ভর্তি, ওখানে ভর্তি থাকলো 6 দিন। ওখানে কি করেছে, তাবিজটা খুলে ফেলে দিয়েছে, ব্যাস। আরো হ্যাঁ, তাবিজটা গেছে হারিয়ে, ফেলে দিয়েছে না কি করেছে কে জানে। ব্যাস 5 দিনের পর 6 দিনের মাথায় গেছি হাসপাতাল দিয়ে গায়েব, নেই হাসপাতালে আর। বলো এবার কোথায় যাবে? মারাত্মক গো ভাই, মারাত্মক ঘটনা। হাসপাতাল থেকে গায়েব। ডক্টরকে জিজ্ঞেস করছি, বলছে উনি তো বেরোন ঢোকেন। আমি কি বলছেন আপনি ডাক্তারবাবু, পেশেন্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি ইজিলি বলছেন বেরোন ঢোকে। অ্যাকচুয়াল 5 দিন থেকে ওর এমন সিকিউরিটির সঙ্গে চেনাশোনা করে নিয়েছে না,
যে সিকিউরিটি বেরোলে কিছু বলে না, বলে চায়ের গ্লাস নিয়ে বেরোয়, চা আনতে যাচ্ছি খাবো, এই করতো। আমরা ভেবেছি গেছে চা আনতে, কিন্তু তার মাঝখানে যে ডাক্তাররা জানে না ওর গলায় তাবিজ আছে, এই কারণে আমরা তো আর সেটা বলি না, আমরা বলেছি ট্রিটমেন্টের জন্য, বুঝতে পারলে? হ্যাঁ, ডাক্তাররা জানে ট্রিটমেন্ট, চা আনতে গেছে পেশেন্ট। এবারে আমরা তো ভাবছি, চিন্তায় পড়ে গেলাম। ওই ভদ্রের কাছে গেছি, উল্টো দিকে উনি থাকেন কোয়ার্টারে, ওনার কাছে গেছি, দাদা এই ব্যাপার, কি মুশকিল, কি করেছো, আহা কি হবে এবারে, কি বলবো কুস্তব, ওই ভদ্রলোকও খুঁজতে বেরিয়েছেন আমার সাথে রীতিমতো। ওখান থেকে চিত্তরঞ্জন থেকে বেরিয়ে রেলওয়ে ক্রসিং পার করে একটি আমাদের এই বজবজ লাইনেরই গাড়ি, তুমি পাকসাকা স্টেশনে দেখেছো একটা নিচ থেকে প্ল্যাটফর্ম, উপর থেকে, হ্যাঁ উপরের প্ল্যাটফর্মটা না ওই আমাদের এখান দিয়ে বজবজের যাচ্ছে, আর নিচের যে লাইনটা ওটা আমাদের শিয়ালদা থেকে সোজা যাচ্ছে, ওটা এমন আমরা তোমার জয়নগর ফয়নগর যাচ্ছে। তো আমরা কি করলাম, লাইন টপ করে দুজন মিলে ওই উঁচু লাইনে উঠলাম, উঠে সোজা হাঁটা দিয়েছি আমাদের এদিকে আসার জন্য। তখন ওই 4টে 4:30 বাজে, আমি তো দেখতে গেছি, দেখি গিয়ে গায়েব। তো ওনাকে গিয়ে 5টা বাজে বেরিয়ে পড়েছি খুঁজতে 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 অনেকটা চলে এসেছি। আমাদের এখানে একটা 3 নম্বর ব্রিজ বলে জায়গা আছে, সোজা আসলে চিত্তরঞ্জন থেকে সোজা আসলে লাইনটায় ওইটা পড়ে। গিয়ে দেখি ও ওই নিচ দিয়ে গাড়ি চলে, উপর থেকে ট্রেন চলে, বুঝতে পারছো, রেল ব্রিজের নিচে। ও কি করেছে, দুটো লাইনের মাঝখানে আগে না ওই কাঠ শুধু বেছানো থাকতো, এখন তো টিন দিয়েছে মানুষের হাঁটার জন্য, আগে না শুধু কাঠ থাকতো। আচ্ছা, কাট 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 করে করে মানুষ হেঁটে যেত, যারা পারতো। ঝোটবেলায় আমরা পারতাম না, দেখে ভয় লাগতো, নিচে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি চলছে তো। তো এসে আমরা দুজন মিলে দেখি ওই কাঠে, দুটো লাইনের মাঝখানে ওই কাঠে পা ঝুলিয়ে বসে রয়েছে। তুমি ভাবতে পারছো কোন জায়গাটা, বুঝতে পারছো? গেলেই তো গল্প হয়ে যাবে। শুধু গল্প নয়, ট্রেন এসে গেলে তো পালাতেও পারবে না, পা আটকে যাবে। নিচে পড়ে গেলেও গেল, আর ট্রেন এসে গেলেও উঠতে পারবে না। মানে কি সাহসেও পা দোলাচ্ছে, দেখে তো আমার হয়ে গেছে। উনি বলছে তাড়াতাড়ি ধরো। এবার ওকে যে তুলবো, তুলে ব্যাকে আসতে হবে, নয়তো সামনে যেতে হবে, দুদিকে যাওয়ার জায়গা নেই, কেন দুদিকে গেলে ব্রিজ তো, নিচে পড়ে যাবো, রাস্তায় পড়ে যাবো। এবার ও তো মাঝামাঝি বসে রয়েছে, পা ঝুলাচ্ছে। এবার দুজন মিলে ধরবো, ওইটুকু কাঠের মধ্যে দাঁড়িয়ে যদি ছটকা ছুটি করে তাহলে আমরা বাইরে পড়ে যাব। তো এবারে ওকে ওই ভদ্রলোক ডাকছে, এদিকে আয়। ও বলছে না, যাবো না। কে তোরা, যা এখান দিয়ে, এখানে আমার ঘর, এটাই আমার থাকার জায়গা, তোরা এসছিস কেন? আমাকেও চিনতে পারছে না। যা করে বলে বলে দুটো মানুষ দাঁড়িয়েছিল, ভয় দেখিয়ে দেখিয়ে পারে যেয়ে নিয়ে এসে দুই মিলে গিয়ে ধরে নিয়েছে। ধরে টানতে টানতে আসবে না কিছুতে, টানতে টানতে আবার হাসপাতালে, ওইখানে নিয়ে গেছে হাসপাতালে। বল তাবিজটা কোথায় ফেলেছিস? কিছুতে বলছে না, চুপচাপ গুংড়ে আছে, কোনো কথা বলছে না। বল কোথায় ফেলেছিস বল। ও বলতে পারলো না, ছটকা ছটকি শুরু করেছে। এখানে ডাক্তারকে খবর দেওয়া হলো, ডাক্তার এলো। ডাক্তার বলছে আমাদের কেস নয় এটা, আপনারা পাগলাগারুতে নিয়ে যান। এ কি বলছেন ডাক্তারবাবু, কিন্তু আমরা তো বলতে পারছি না ওই কেস। তো আমাদের এই যিনি পুরোহিত, যিনি ওনাকে মানে দাদাকে যে ঠিক করলো, উনি ডাক্তারের সাথে চেনাশোনা ছিল। তো ডাক্তারকে গিয়ে ভালো মতো বুঝিয়ে বলেছে, তাহলে এখানে রেখে লাভ কি, তুমি নিয়ে যাও। তো আজকে নয় কালকে নিয়ে যাও, আজকে দিনটা রাখো। দেখে আমরা, ওই ভদ্রলোক বললেন পিন্টু এসো তো একটু খুঁজি কোথায় রেখেছে দেখি। তো ওকে দুটো হাত ওই ওয়ার্ড বয় দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আমরা বাথরুমে খুঁজতে গেছি, গিয়ে দেখি বাথরুমে ওই ছোট্ট একটা আয়না লাগানো আছে, আয়নার মধ্যে যে পেরেকটা আছে ওই পেরেকের মধ্যে মাদুরিটা ঝুলছে, বুঝলে? পেরেকের মধ্যে এটা ঝুলছে, তাই তো? হ্যাঁ, বেসিং এর উপর ছোট্ট একটা আয়না, বেসিং দিয়ে সোজাসুজি ছোট্ট একটা আয়না, ওই আয়নায় মাদুরিটা ঝুলছে। মাদুরিটা চওড়া এরকম 5 পয়সার মতন, আর একটা কালো কারে দেওয়া। তৎক্ষণাৎ উনি এটা নিলেন, বলে এটা অকেজ হয়ে গেছে, বিশেষ করে হাসপাতালের জন্য এটা অকেজ হয়ে গেছে, আবার বানাতে হবে। তো উনি বাড়িতে গেলেন। প্রচুর টাকা খরচা হয়েছিল কৌস্তব, জানো, প্রচুর টাকা খরচা হয়েছিল। উনি যতবার বলতে নেই, তো ভালোই করেছেন উনি,
পয়সা দরকার হচ্ছে, মানে খরচা হচ্ছে তো নেবেই। তো উনি আবার বানালেন, বানিয়ে ওই হাসপাতালে ওকে পড়ালো, বললো একে রাখা যাবে না, বাথরুমে গেলে তাবিজটা আবার নষ্ট হয়ে যাবে। তারপর কি হলো বাবা? এইবারে তো বললো যে হাসপাতালে রাখা ঠিক হবে না, এই হাসপাতালও ঠিক নয়। আমি মানে বুঝলাম না, বলছি হাসপাতালের বাথরুমও ঠিক নয়। বুঝতে পারছো না? আমি বললাম, না বুঝতে পারছি না, এই হাসপাতালেও ঠিক নয়, নিয়ে চলো। তখন ছুটি লিখিয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসে আমাদের এখানে একটা প্রাইভেট ডাক্তার আছে, ওই প্রাইভেট ডাক্তারকে দেখানো হলো, তো পাটা ঠিক হলো। তো বললো যে এবার দুটোকে তাড়াতেই হবে পিন্টু, কোনোভাবে। তো আবার ওই তাবিজ টাবিজ দিয়ে গলায় পরিয়ে রাখলো। একদিন আমাকে ডাকলো, একটা পুজো করতে হবে দাদার নাম করে, পুজো করে তারপরে এটা হবে। পুজো করলো, গলাটাকে, যে রেল লাইনে যে গলা কাটা ছিল ওইটাকে তাড়ানো গেছে, আর জলে ডোবা বাচ্চাটাকে তাড়ানো গেছে, কিন্তু ওই গলায় দড়িটা তাড়ানো যায়নি। আচ্ছা, আজও চেপে রয়েছে। তবে এই আমার দাদার উপর আজও চেপে রয়েছে? আমার তো মনে হয়, কারণ ও এখনো পর্যন্ত ওই ফিট হয়ে যায়, মানে ওই ওই কেসটার পর থেকে এখনো অব্দি ফিট হয়ে যায়। অনেকবার ফিট হয়ে গেছিল, এমনি দৌড়াদৌড়ি পালাপালি আর করে না, কিন্তু ওই জিনিসটা হয়। আচ্ছা, তো এই জিনিসটা হয়, আমি ওনার কাছে গিয়েছিলাম আবারও, যে এটা কিন্তু রয়ে গেল, বলছি এ না ছাড়বে না যেন, কিন্তু কোনো ক্ষতিও করবে না, ওইভাবেই থাকবে। তো এই 2008 সাল থেকে দাদা আজও পর্যন্ত আর গাড়ি চালাতে পারলো না। 2000 হয়ে গেল, হ্যাঁ বাড়িতে বসা হয়ে গেল একেবারে একেবারে। এই আজও পর্যন্ত বলতে নেই, ও তার কপালে সে নিজে খায়। আজ একটু আগেও পর্যন্ত আমি খাবার দিয়ে এলাম, এইভাবেই ও চলছে। তবে খুঁজি এরকম মানুষ, ওনাকে বললাম, তো উনি তো তারপরেও খুঁজতে গেছি, ওখানে একটু ওই যে কোয়ার্টারটা যেটা ছিল ওটা ডেভেলপ হয়েছে। হ্যাঁ, আমাকে এমনকি উনি যা যা কাজ করতেন সেই কাজগুলো নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছেন, যে আমি এইখানে এখানে আমার ডিউটি। কি বলতো, ওই যে বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে যে মারা যায় না, একেবারে ছোট থেকে, মানে একেবারে ম্যাচুরিটি পাইনি এরকম বাচ্চা, একদম 1 আঙুলের বাচ্চা থেকে শুরু করে আমাদের কোমর অব্দি বাচ্চা, ওই বড় বড় বয়মে করে সাজানো রাখা আছে। ওই ডিপার্টমেন্টে উনি চাকরি করতেন। আচ্ছা আচ্ছা, মানে ওনার সঙ্গে এত ক্লোজ আমার হয়ে গেছিল, এতবার গেছি তার কাছে, উনি আমাকে নিজের অফিসে পর্যন্ত নিয়ে যেতেন, ভাইয়ের মতন একেবারে। আমাকে একটা কথা বলো পিন্টু, তোমার দাদা তো আজও পজেসড, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি বললে যে এই যে ভদ্রলোক রয়েছে, ভদ্রলোকের সামনে বসে তুমি অনেক কেস দেখেছো, ইনফ্যাক্ট হ্যাঁ। কিরকম কেস দেখেছো? কারণ তোমার দাদার কেসটা শোনার পর না এই ব্যাপারটা জানতে বেশ ইচ্ছা করছে। তো আমি নিয়মিত দাদার জন্য তার কাছে যেতাম, ওই ভদ্রলোকের কাছে, ঠাকুরমশাইয়ের কাছে। তো আমি 7-8 দিন পর পর গেছি। তো উনি আমার সঙ্গে কথা বলতেন কম, কিন্তু বোঝাতেন অনেক বেশি। ঠিক আছে, তো আমি বসে থাকতাম। এমন একদিন একটা এমন কেস এলো, যাকে বলছে, মানে উনি একজন ভদ্র মহিলা, খুব কান্না করছে। কি হয়েছে? বলছে কি হয়েছে মা, তুই এত কাঁদছিস? এইভাবে বলছে। তখন বলছে, বাবা আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমার স্বামী NRS এ ভর্তি, আমার স্বামীকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, বলছে আর 24 ঘন্টার মধ্যে নাকি আমার স্বামী মারা যাবে। আমার একটি মাত্র মেয়ে, বাবা আমার স্বামী মরে গেলে খাবো কি, যাবো কোথায়, মেয়েটাকে মানুষ এইভাবে বলছে। আমার চোখ দিয়ে না জল এসে গেছে, কেন আমিও তো বুঝতে পারছি আমার ঘরের পরিস্থিতি, মানে নদীর একুল ভাবে অকুল শান্ত, অকুল ভাবে একুল, এরকম ব্যাপার। তো আমার তখন আমার দুঃখটা যেন অনেক ছোট হয়ে গেল, যে তাহলে এনার যদি স্বামী মরে যায়, বাচ্চাটা নিয়ে যাবেন কোথায়? তো এই চিন্তা করছি আমি। তো ঠাকুরমশাই বলছেন, চিন্তা করিস না, দেখছি দাঁড়া কি হয়েছে বল। তো কি একটা রোগ, অ্যাজমা না কি একটা রোগ বললো। তো উনি বললেন, এক কাজ করো, NRS এর কোন ওয়ার্ডে ভর্তি? তো উনি ওয়ার্ড বললেন। তো বলে, তুমি একটা জিনিস দিচ্ছি, এই জিনিস 3 ভাগে রয়েছে, 3 ভাগে। তুমি এখান থেকে পায়ে হেঁটে যাবে হাসপাতাল পর্যন্ত,
ঠিক আছে, হাসপাতাল অব্দি যেতে তোমার 3টে ক্রসিং পড়বে। ফার্স্ট মৌলালি, কোনো গাড়িতে উঠবে না কিন্তু। আচ্ছা। প্রথম পড়বে মৌলালি, ঠিক আছে? প্রথম মৌলালিতে, মৌলালির আগে যে মসজিদটা আছে, মসজিদের ওখানে যে 3 মাথা মোড়টা আছে না, 3 মাথা মোড়ে একটা ফুল ফেলবে। ঠিক একটু এগিয়ে যাবে, 5 মাথা মোড়ে আর একটা ফুল ফেলবে। ঠিক আছে, গাড়ি দেখে শুনে পার হবে। 5 মাথা মোড়ে হাত থেকে ওটা ফেলে দিয়ে সোজা তাকাবে না উল্টো দিকে, সোজা চলে যাবে। সোজা স্বামীর কাছে গিয়ে মা রিপসের তলায় একটা ফুল রেখে দেবে। আচ্ছা। কালকে বিকাল 4টের সময় তোমার স্বামীর ছুটি হয়ে যাবে। আমি তো অবাক হয়ে গেলাম কৌস্তব এই কথাটা শুনে। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে মারা যাবে, ইনি বলছেন কালকে 4টের মধ্যে ছুটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমি তখন ঠাকুরের কাছে প্রণাম করে বললাম, ইনি যেটা বলছেন সেটাই যেন হয় মা, সেটাই যেন সত্য হয়। কি বলবো, উনি চলে গেলেন। তোমার সঙ্গে আর কেউ আছে? ওনাকে জিজ্ঞেস করলেন। বলছে হ্যাঁ, আমার মেয়েটা আছে, মেয়েটাকে এখানে রেখে যাও, কাজটা করে আবার এখানে আসবে। কেন, মেয়েকে নিয়ে তুমি রাস্তায় ওটা করতে গিয়ে মেয়ে কিছু হয়ে গেলে, তুমি মেয়েকে আমার কাছে বসিয়ে রেখে তুমি কাজটা করে আবার এখানে এসো, গাড়ি করে আসবে, হেঁটে যাবে, গাড়ি করে আসবে। ঠিক আছে। উনি বেরিয়ে গেলেন, চলে এলো। আমি বসে আছি, আমি রাত 8টা অবধি ছিলাম, এটা হচ্ছে বিকেল 5টা 5:30টায়। তো উনি আবার 1.5 ঘন্টার মধ্যে ফেরত এলেন। বললেন বাবা যেমনি যেমনি বলেছেন আপনি, আমি সেই রকমটাই করেছি। বাহ, যাও তুমি এবারে আস্তে আস্তে মেয়েকে নিয়ে বাড়ি যাও। বিকেল 4টায় স্বামীকে নিয়ে বাড়িতে রেখে দিয়ে, কত দূর বাড়ি? বললো আমার এনআরএস থেকে 15-20 মিনিট লাগবে অটো করে। আবার এসে আমাকে খবর দিয়ে যেও। মানে এত কনফিডেন্টলি উনি বলছেন যে বাড়িতে রেখে আবার আমাকে এসে বলে দিও, মানে বুঝতে পারছো? হ্যাঁ, তা আমি ভাবছি হে ভগবান যেন সত্য হয়। কেন, আমার তো ওনার প্রতি বিশ্বাস হয়েছে, আমার দাদাকে উনি দাঁড় করিয়েছেন, আমার বিশ্বাস হয়েছে, আমি অবিশ্বাস করতে পারবো না। তারপর পরের দিন আমি ইন্টারেস্টে আবার গেছি, বুঝলে, আমি তো পরপর যাই। হ্যাঁ, ওই ইন্টারেস্টে আবার গেছি, ওই কেসটা দেখবো। তখন আমার দাদার কেস ভুলেই গেছি আমি, আমার মাথায় আর অতটা নেই, আমি এটা দেখতে গেছি। ঠিক ওই সময় উনি 5:30টায় এসছেন। এসে যে কি লম্বা হয়ে গড় হয়ে যে কি প্রণাম করছেন, বলছে বাবা আমার স্বামীকে বাড়িতে রেখে আপনাকে খবর দিতে এসছি। কৌস্তভ কি বলবে, কি বলবে বলো? কিছু বলার আছে তোমার এখানে? কিচ্ছু বলার নেই। ভগবান আছেন, তবেই তো দিনরাত হচ্ছে। এত কিছু তো ভগবানের জন্যই। সত্যি, কিন্তু মানে এই বলছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। হে ভগবান, এরকমই মানুষের কল্যাণ করুন। তারপর ওনাকে এই কনভারসেশনটা যখন করছিলাম, ইভেন তোমার যে ভাইব্রেশন, বলার যে টোন বা যেভাবে বলছিলে বা পুরো ঘটনাটা ঘটেছে, তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে। আর মানে এই যে 3টে পার্টিকুলার জিনিস তোমার দাদা করেছেন, তার 3টে পার্টিকুলার কারণও রয়েছে। মানে মানে তোমার সাথে ইন বিটুইন, তুমি যখন মানে তোমার দরজায় টোকা পড়ছিল ফার্স্ট রেকর্ডিং এর ওই সময়টায়, তখন আমরা মাঝখানে একবার স্টপ করেছিলাম। তুমি আমি যেটা বললে যে তোমার পিসির বাড়ির ঘটনা রয়েছে, ঠিক আছে, কিন্তু যেখানে মারাত্মক মৃত্যুও ঘটেছে 3টে পর পর। মানে আমি চাই যে কিউরিও ফাইটার অডিয়েন্সদের যদি তোমার এই যে পডকাস্টটা, এই যে ঘোষলি কল রেকর্ডিংটা ভালো লাগে, আমার নিজের পার্সোনালি ভালো লেগেছে, বা ঘটনাগুলো প্রচন্ড র ঘটনা ছিল, তাহলে তোমার পিসির ঘটনাটা আমি তাহলে নিয়ে আসবো একটা কল রেকর্ডিং এ। তো যারা যারা শুনছেন পিন্টুর ঘটনা, যারা শুনলেন আজকের এই ঘোষলি কল রেকর্ডিং এ, তারা কি পিন্টুর পিসির এই ঘটনাটা জানতে চান? একটু কমেন্ট করে জানাবেন। আর তোমার সাথে সত্যি বলছি পিন্টু, কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি দেখো, তোমার মা রিসেন্টলি মারা গেছেন, 3 দিন আগে কাজ হয়েছে, তোমার দাদা অসুস্থ, তার মধ্যেও যে তুমি এই ঘটনাটা শেয়ার করলে আমাদের সাথে, ঠিক আছে, জাস্ট তোমার সাথে আমার কথা হয়েছিল এই কারণে, আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। আর থ্যাংক ইউ ফর দ্যাট। খুব ভালো থাকো লাইফে, অ্যান্ড খুব এগিয়ে যাও। থ্যাংক ইউ। চলো, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি, আবার কথা হচ্ছে পিন্টু। ওকে, থ্যাংক ইউ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো
সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানান। এবং আজকের এই এপিসোডটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আমার সেকেন্ড চ্যানেলে নিউমোরোলজি রিলেটেড যে পডকাস্টটি এসেছে সেটি দেখতে যদি চান তাহলে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের লিঙ্ক থাকলো। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, এরকম হন্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি ইনস্টাগ্রামে যোগাযোগ করুন অথবা ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন